আপা, আপনি কই? আমি তো আপনার হোটেলের সামনে এসে দাঁড়িয়ে আছি। ও, নয়না, তুমি বরং আমার হোটেল রুমের 100-তে চলে এসো। আপা, আমায় কি ঢুকতে দিবে? হ্যাঁ দিবে, আমি বলে দিয়েছি। তুমি চলে এসো। আচ্ছা আপা, আমি আসতেছি। কথাটা বলে সুহাসিনী হোটেলের ভেতরে ঢুকে 100 নম্বর রুমের সামনে গিয়ে দরজায় কড়া নাড়তেই শান্তা দরজাটা খুলে দেয়। আপা, আমি নয়না। এসো এসো, ভেতরে এসো। সুহাসিনী ভেতরে ঢুকতেই শান্তা দরজা লাগিয়ে দেয়। নয়না, বসো। তোমার সাথে আগে কথা বলে নেই। আচ্ছা আপা, কি বলবেন বলেন। তুমি তো বাংলাদেশে থাকো, তাই না? হ্যাঁ আপা। আচ্ছা, তুমি কি বাংলাদেশের ধানমন্ডি এলাকাটা চেনো? হ আপা, আমি তো ধানমন্ডি এলাকাতেই থাকি। আমায় নিয়ে যাবা সেখানে? তুমি যত টাকা চাও আমি দেব। আপা, আমি তো বাংলাদেশ থেকে এসেছি টাকা রোজগার করতে, আর আপনি আমারে বাংলাদেশে যাইতে বলতেছেন? টাকা দিব তো তোমায়, সাথে আমার পার্সি অ্যাসিস্ট্যান্টও করব। আচ্ছা, তাহলে আপা আরো 2 মাস পরে যান। ওকে, ঠিক আছে, তুমি তাহলে নিয়ে যাবা। আসলে আমার শ্বশুরবাড়ি সেখানে, অথচ কখনো যায়নি। কেন আপা, স্যার আপনারে নিয়ে যায় নাই? না, সে তো আমাকে বিড়িতে নিয়ে যেতেই চায় না। তাহলে আপা, আমার সাথে কিভাবে যাবেন? মিথ্যা বলে যাব। বলবো তুমি আর আমি নেপালে যাচ্ছি। আচ্ছা, তাহলে আপা কবে থেকে কাজে আসবো? কাল থেকে আসো 10টার দিকে। আচ্ছা, আসি তাহলে। বিকালে ফোন দেব, সময় অপচয় করার জন্য। আচ্ছা। সুহাসিনী হোটেল থেকে বেরিয়ে রাস্তার অপর পাশে পার্ক করা গাড়িতে গিয়ে বসে। রুদ্র রেস্টুরেন্ট থেকে বের হয়ে সুহাসিনীকে খুঁজে পায় না। ওয়াশরুম চেক করে এসেছে, পায়নি। ফোন বের করে সুহাসিনীর নাম্বারে ফোন দিতেই সুহাসিনী ফোনটা রিসিভ করে বলে, কই আপনি? বিল পেমেন্ট করতে এতক্ষণ লাগে? কখন থেকে গাড়িতে বসে আছি। তুমি গাড়িতে গেলা কখন? এই তো মিনিট 10 হবে। তাড়াতাড়ি আসুন। আচ্ছা। রুদ্র ফোনটা কেটে দিয়ে গাড়ির কাছে গিয়ে দেখে সুহাসিনী গাড়ির ভেতরে। রুদ্র খাবারগুলো পেছনে ছিটে রেখে সামনে বসে গাড়ি ড্রাইভ করতে থাকে। বাবা, প্রায় 1 মাস হতে চললো, মায়ের খুনির তো কোনো হদিশ পেল না পুলিশ। এই অব্র, চলো তো থানায়। এরা কেমন পুলিশ, সামান্য খুনিকে ধরতে পারছে না? রফিক সাহেব মেয়ের দিকে তাকিয়ে বলে, থানায় যেতে হবে না শোভা। রুদ্র থানায় যেতে বারণ করেছে। আমার কাছে 15 দিন সময় চেয়েছে। এই 15 দিনের মধ্যে আসল খুনি রুদ্র বের করবে। বাবা, রুদ্র দুবাই গিয়েছে, বাংলাদেশে নেই। সে যে খুনির সন্ধান করবে কিভাবে? শুভা, উত্তেজিত হইও না বাবা, ঠিকই বলেছে। থানায় এত ঘন ঘন যাওয়াটা ঠিক নয়। আর তো মাত্র 15টা দিন। বেশ, মাত্র 15টা দিনই সময় দিলাম। এখন চলো, মেডিসিন খাবা। এখনো প্রপারলি সুস্থ হও নাই তুমি। অব্র শুভাকে নিয়ে চলে যায়। রফিক সাহেব ফোনটা বের করে রুদ্রকে ফোন দেয়। রুদ্র সুহাসিনীকে হোটেলে পৌঁছে দিয়ে মাহাতাবের হোটেলে ফিরেছে। শান্তা তার লক্ষ্যে পৌঁছানোর সিঁড়ি। হোটেলে ঢুকতেই রফিক সাহেবের ফোন পেয়ে রুদ্র থেমে যায়। ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফিরবে কবে তোমরা? শোভা তার মায়ের খুনিদের দেখার জন্য অস্থির হয়ে আছে। থানায় যেতে চাইছিল বারংবার। এই তো বাবা, আর 15টা দিন সামলান। সুহাসিনী কোথায়? সোহা হোটেলে বাবা, আমি একটু বেরিয়েছি। হোটেলে ফিরে ফোন দেব। আচ্ছা, রাখি। রুদ্র ফোনটা কেটে দিয়ে হোটেলে ঢুকে পড়ে। সাথে রুমে ঢোকার আগে পকেট থেকে একটা চিরকুট বের করে 100 নম্বর রুমের দরজার নিচ দিয়ে ভেতরে ঢুকিয়ে কড়া নেড়ে চলে যায়। শান্তা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছিল। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দে দরজাটা খুলে সামনে কাউকে না দেখলে দরজাটা আবারও বন্ধ করতে গেলে নিচে থাকা কাগজটার দিকে চোখ যায় শান্তার। কাগজটা উঠিয়ে দরজাটা বন্ধ করে বিছানায় বসে পড়ে। চিরকুটটা খুলতেই বড় বড় অক্ষর ভেসে ওঠে, বিকাল 4টায় হোটেল থেকে বেরিয়ে বাঁ দিকের ক্যাফেতে চলে আসবেন। আপনার বাবা ও স্বামীর সামনে বিপদ। কাউকে বলবেন না, বললে বিপদ বাড়বে বরং কমবে না। শান্তার ভুরু কুঁচকে এলো। কে দিল এই চিঠি? বাবা আর মাহাতাবের কি বিপদের ইঙ্গিত দিল? নাকি কেউ মিথ্যা বলছে? সাথে সাথে শান্তার ফোনে কল আসে অচেনা একটা নাম্বার থেকে। শান্তা অন্যমনস্ক হয়ে ফোনটা রিসিভ করে। ফোনের অপর পাশ থেকে গুরু গম্ভীর কণ্ঠে ভেসে আসে, এটা মিথ্যা নিউজ ভেবে ভুল করবেন না মিসেস শান্তা। স্বামী বাবাকে বাঁচাতে চাইলে অবশ্যই চলে আসবেন। কথাটা বলে শান্তাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দেয়। শান্তা হ্যালো হ্যালো বলতেই ফোনটা কেটে যায়। আবার ওই নাম্বারে কল দিতেই ফোনটা বন্ধ পায়।
সামিউল রুদ্রকে ফোন করে জানিয়ে দেয় শান্তাকে ফোন করে বলা হয়েছে। রুদ্র স্মিত হেসে ফোনটা কেটে দেয়। ফোনের ওয়ালপেপারে থাকা সোহার পিকের দিকে তাকিয়ে বলে, নিজেকে খুব চালাক মনে করো তাই না সোহারানী? তুমি কি ভেবেছ আমার চোখের সামনে এইসব করবে আর আমি জানতেও পারবো না? কখন কখন এই হোটেলে এসেছো সব আমার নজরে এসেছে। কথাটা বলে ব্লেজারটা শরীরে দিয়ে বেরিয়ে যায় ক্যাফেতে। শান্তা নিজেও কোনো রকমের তৈরি হয়ে চলে যায় ক্যাফেতে। ক্যাফের ভেতরে ঢুকে বুঝতে পারছে না কোন টেবিলটাই সেই বার্তা পাঠানোর লোকটা বসে আছে। কথাটা বলতেই ফোনের মেসেজে টুং বেজে ওঠে। শান্তা মেসেজটা চেক করে দেখে 5 নাম্বার টেবিলে যাওয়ার জন্য বলা হয়েছে। শান্তা কাপা কাপা পায়ে 5 নাম্বার টেবিলটায় গিয়ে দেখে মুখে মাস্ক পরে এক লোক বসে আছে। শান্তা টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই রুদ্র বলে, প্লিজ সিট ডাউন মিসেস মাহাতাব। শান্তা চেয়ার টেনে বসতে বসতেই বলে, আপনি সেই লোক যে আমায় চিরকুট প্লাস ফোনে মেসেজ দিয়েছেন? একদম ঠিক ধরেছেন, আমি সেই ব্যক্তি। আপনি বলছেন আমার স্বামী আর বাবার সামনে বিপদ, কি করে জানলেন আপনি? আর আপনিই বা কে? আচ্ছা ধরুন মিসেস মাহাতাব, কোনো একদিন দেখলেন আপনার বাবা আর স্বামী মিলে দিনের পর দিন আপনাকে ঠকিয়ে এসেছেন, দেন আপনি কি করবেন? মানে কি বলছেন এগুলা? আমার স্বামী আর আমার বাবা কেন আমায় ঠকাবে? কখনোই না। আমি যদি বলি আপনাকে তারা ঠকাচ্ছে? ফালতু কথা। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ চাইছেন? বেশ, আমি না হয় প্রমাণ দেখাবো, কিন্তু আপনি সইতে পারবেন তো? পারবো। রুদ্র হেসে নেয়। ল্যাপটপটা অন করে একটা ভিডিও অন করে যেখানে মাহাতাব আর শাহরিয়া মোকাররমের কথোপকথন হচ্ছে সামনের 10 তারিখে মেয়ে পাচার করার ডিল নিয়ে। শান্তা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আমি বিশ্বাস করি না, এটা হয়তো আপনি এডিট করে বানিয়েছেন। আমার বাবা আর স্বামী যথেষ্ট ভালো মানুষ, বরং আমার বাবা অসহায়দের কাজের ব্যবস্থা করে দেয়। আপনার বাবা অসহায়দের কাজ দেবার নাম করে বিভিন্ন দেশে পাচার করে দেয়, মনে আছে? কয়েকদিন আগেই আপনার স্বামী বিডিতে গিয়েছিল, সেখানে গিয়ে একটা খুন করে পালিয়ে এসেছে। হোয়াট রাবিশ! কিসব আবল তাবল কথা বলছেন? মাহাতাব তো কয়েকদিন আগে কানাডা থেকে ফিরেছে। রুদ্র মাস্কটা খুলে বলে, আপনাকে আপনার স্বামী দিনের পর দিন ঠকিয়ে আসছে। কথাটা বলে ল্যাপটপে একটা পিক বের করে বলে, এই দেখুন পিক, যেটা আজ থেকে 1 মাস আগের তোলা, ডেটও দেওয়া আছে। তার বাবা শামসুল আলমের সাথে তোলা নির্বাচনের। আর এই যে দেখছেন মহিলাটা, এনাই হচ্ছেন সুমনা বেগম। এনাকে নির্মমভাবে হত্যা করে এসেছে। আমার ওয়াইফের মা ছিলেন ইনি। শান্তা পিকটা খেয়াল করে একটা ফ্যামিলি ফটো যেখানে একটা মেয়ের ছবিতে চোখ আটকে যায় শান্তার। মেয়েটির পিকের দিকে হাত বাড়িয়ে বলে, এই মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। রুদ্র ছবিটার দিকে তাকিয়ে বলে, ভুলে গেলেন মিসেস মাহাতাব? আজ সকালে যাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করার জন্য হায়ার করেছিলেন সে নয়না। নাম নয়না নয়, ওর নাম হচ্ছে সুহাসিনী, আমার স্ত্রী। আমার আপনার হেল্প চাই। আমার থেকে কিসের হেল্প চান? আপনি নিশ্চয় চাইবেন না আপনার বাবা বা স্বামী অসহায় মেয়েদেরকে এইভাবে সুযোগ নিক। তাদের তো শাস্তি পাওয়া উচিত। দেখুন, আমার আপনাকে বিশ্বাস হচ্ছে না। আমি কোনো হেল্প করতে পারবো না। ফাইন, 10 তারিখে আপনার স্বামী বাবা আবারও মেয়ে পাচার করবে, আর আপনি আটকাবেন না? আপনি একজন মেয়ে হয়ে অন্য মেয়েদের কষ্টটাকে ফিল করতে পারছেন না? বাহ! দেখুন, আমি অত কিছু জানি না। আমি আমার বাবা স্বামীকে বিপক্ষে যেতে পারবো না। চলি, ভালো থাকবেন। কথাটা বলে শান্তা চলে আসে। রুদ্র শান্তার যাওয়ার পানে তাকিয়ে বলে, মিসেস মাহাতাব, আপনার মনে সন্দেহের বীজ ঢুকিয়ে দিয়েছি, এখন আপনি নিজে থেকেই সব এক এক করে বের করে আনবেন। কি ব্যাপার, এত সকাল সকাল তড়িঘড়ি করে লাগেজ গোছাচ্ছ, কোথাও যাবা নাকি? মাহাতাব রেডি হচ্ছিল। শান্তার কথা শুনে আকস্মিক ভয় পেয়ে যায়। পেছনে ঘুরে নিজেকে ঠিক করে বলে, হ্যাঁ, আসলে কয়েকদিনের জন্য ট্যুরে যাচ্ছি। কোথায়? আর হঠাৎ ট্যুরে যাচ্ছ যে? কয়েকদিন আগেই না ঘুরে আসলে? তাতে কি হয়েছে, আমিও যাব। আমাকে তো কোথাও নিয়ে যাও না। বাবা আর আমি যাচ্ছি ট্যুরে, শ্বশুর আর জামাই যাচ্ছে, সেখানে তুমি গিয়ে কি করবা? আমি গিয়ে কি করব মানে? আমাকে একা রেখে কিভাবে এখানে ওখানে চলে যাও? বুঝি না, এখনো অবধি তোমার নিজ বাড়িতেই আমায় নিয়ে যেতে পারলে না। হোয়াই?
তোমার সাথে এই নিয়ে পরে কথা হবে। আমি এখন আসি, বাই। কথাটা বলে মাহাতাব বেরিয়ে যেতে নিলে শান্তা পথ আটকে দাঁড়ায়। মাহাতাব হাতে থাকা হাত ঘড়িটার দিকে তাকিয়ে বলে, আবার কি হলো? পথ কেন আটকালে? তুমি আর ড্যাড কোথায় যাচ্ছ ট্যুরে? বাগান বাড়িতে। শিওর? হয়েছে কি তোমার শান্তা? হঠাৎ এত জেরা করছো যে? না এমনি। আচ্ছা যাও, সাবধানে। কথাটা বলে শান্তার সামনের থেকে সরে দাঁড়ায়। মাহাতাব কিছুক্ষণ শান্তার দিকে চেয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। কি গো, কামের বেটি সোহা? ওফ সরি। নয়না, কাজে যাবা না? সোহাসিনী বিছানায় বসে কিছু একটা ভাবছিল। হঠাৎই রুদ্রের এমন কথা শুনে আঁতকে ওঠে। রুদ্রের দিকে তাকিয়ে দেখে রুদ্র ল্যাপটপে মুখ গুজে রয়েছে। সোহার থেকে উত্তর না পেয়ে রুদ্র ল্যাপটপে মুখ গুজেই বলে, কাজে যাবা না? সুহাসিনী বসা থেকে উঠে দাঁড়ায়, ভুরুকুটি করে বলে, কিসের কাজ? অন্যের বইয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার কাজ। মানে কি বলতে চাইছেন? এ মা, তুমি সিম্পল কথার মানে বুঝলা না সোহা? যাও যাও, তোমার মালিক তোমার জন্য ওয়েট করছে। কাজে না গেলে কিন্তু মাইনে দিবে না। মাইনে না পেলে দেশে তোমার বাবা মাকে টাকা পাঠাবে কি করে? সোহা এবার রুদ্রের সামনে থেকে ল্যাপটপটা কেড়ে নিয়ে বলে, কি বলছেন তখন থেকে এইসব? হ্যাঁ? রুদ্র বসা থেকে উঠে দাঁড়ায়। সোহার বাহু চেপে ধরে বলে, আমি কি মিন করছি তুমি নিজেও জানো না? নিজেকে খুব চালাক মনে করো তাই না? কি ভেবেছ আমি জানি না? তুমি যে মাহাতাবকে ধরার জন্য শান্তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাইছো। সুহাসিনী নিজের বাহু থেকে রুদ্রের হাতটা সরানোর চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। রুদ্র, ব্যথা পাচ্ছি আমি। এইভাবে চেপে ধরছেন কেন? ব্যথা পাবার জন্যই তো ধরেছি। তুমি আমাকে না জানিয়ে ওইসব করতে গিয়েছো কেন? আনসার মি। আশ্চর্য। আগে হাত সরান আপনার। ব্যথা পাচ্ছি, চোখে দেখেন না? রুদ্র সুহাসিনীকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বুকে দুই হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে বলে, নাও ছেড়েছি, এবার বলো কি বলবো? হ্যাঁ, আপনিও তো আমায় না জানিয়ে একা একা সব করতেছিলেন। আমায় কি বলে নিয়ে এসেছিলেন মনে আছে? সব মনে আছে আমার সোহা। তোমার সাহস দেখে আমি অবাক। তুমি তো সোহা, আগে এমন ছিলে না। আগে সোহার জীবন কেমন ছিল আর এখন সোহার জীবন কেমন বলুন তো? সে যেমনই হোক, তুমি আর এইসবে ঢুকবে না। মাহাতাবকে যা করার আমি করব। আমার কথার যদি হেরফের হয় তাহলে সোহা আমার থেকে খারাপ কেউ হবে না। তাহলে আমার থেকে কোনো কিছু লুকাতে পারবেন না। A to Z সব আমায় বলতে হবে। আচ্ছা ডান। হ্যালো ড্যাড, তুমি আর মাহাতাব কি ট্যুরে যাচ্ছ? কই না তো। তাহলে মাহতাব যে বলল তুমি আর মাহাতাব ট্যুরে যাচ্ছ। শাহরিয়ার মোবারক কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে ওঠে, আরে হ্যাঁ, আমরা ট্যুরে যাচ্ছি তো, কিন্তু আজ না তো, 10 তারিখে যাব। আজ তো 8 তারিখ। শিওর? হুম। কিন্তু মাহাতাব যে লাগেজ নিয়ে বেরিয়ে গেল, তাহলে ও কোথায় যাচ্ছে? আই ডোন্ট নো। আমি খোঁজ নিয়ে জানাচ্ছি তোমায়। আচ্ছা ড্যাড, রাখি। শান্তা ফোনটা রেখে রুমের মধ্যে পায়চারি করতে থাকে। পায়চারি করা থামিয়ে ফোনটা নিয়ে আবারও ফোন লাগায় মাহাতাবের নাম্বারে। সুইচড অফ ফোন। শান্তা ফোনটা কেটে দেয়। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় নিজেকে দেখে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। এদিকে শাহরিয়ার মোবারক একের পর এক ফোন দিচ্ছে মাহাতাবকে, কিন্তু ফোন ঢুকছে না। রাগে মাথাটা ফেটে যাচ্ছে শাহরিয়ার। পরশু তাদের ডিল, আর আজকেই মাহাতাব নাটক শুরু করেছে। নিহাতি মেয়ে ভালোবাসে এই ছেলেকে, তা না হলে কবেই মেরে গুম করে দিত। টেবিলের ওপর সজোরে ঘুষি দিয়ে মোবাইল ফোনটা নিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। রুমে বসে ল্যাপটপে এতক্ষণ ধরে শাহরিয়ারকে পর্যবেক্ষণ করছিল রুদ্র। শাহরিয়ার এমন রাগান্বিত চেহারা দেখে হেসে ওঠে রুদ্র। মাহাতাব তো তার নিজের জায়গায় আছে শাহরিয়ার মোতাবেক। এবার আপনার কি হবে? আপনার সাম্রাজ্য তো এবার রসাতলে যাবে। কি করে বাঁচাবেন নিজেকে? কি ব্যাপার, কি বিড়বিড় করছেন আর ল্যাপটপে কি দেখছেন? আমায় দেখান। সোহার কথা শুনে কোল থেকে ল্যাপটপটা সোহার কোলে দিয়ে বলে, এই নাও দেখো, ততক্ষণে আমি রেডি হয়ে নেই। কথাটা বলে রুদ্র চলে যায়। সোহা ল্যাপটপে চেয়ে দেখে একটা অফিস যেখানে কেউ নেই। ল্যাপটপটা বন্ধ করে বলে, কি দিলেন এটা? এখানে তো তেমন কিছুই নেই অফিস রুম ছাড়া। রুদ্র রেডি হতে হতে বলে, সেটা যদি বুঝতে হাহামক, তাহলে তো রুদ্রটাকেই পড়ে ফেলতে পারতে একেবারে। যাই হোক, আমি আসি, তুমি সন্ধ্যায় রেডি হয়ে থেকেও।
তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বাই। কথাটা বলে সুহার কপালে চুমু খেয়ে বেরিয়ে যায় রুদ্র। সুহা রুদ্রের যাওয়ার পানে তাকিয়ে থেকে নিজেও একটা ওড়না নিয়ে বেরিয়ে যায়। চেয়ারে হাত পা বাঁধা, চোখে কালো কাপড়, চিৎকার করে বারবার ডাক উঠছে, কেউ কি আছে? আমায় এখানে এইভাবে আটকে রেখেছে কেন? কিন্তু ফলাফল শূন্য। কেউ তার কথার প্রতি উত্তরে একটা কথাও বলছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ডেরা থেকে কয়েকজন মেয়ে পালিয়েছে, সেখানেই যাচ্ছিল মাহাতাব। ফিরতে 2-3 দিন লাগতে পারে, তাই লাগেজ নিয়েছিল যেন শান্তা সন্দেহ না করে। কিন্তু মাঝপথে এসে এইভাবে সাহায্য চাওয়ার নাম করে কিডন্যাপ করবে তা কল্পনাতেও ভাবেনি মাহাতাব। এই তো 2জন লোক হঠাৎই চলন্ত গাড়ির সামনে এসে পড়ে। সময় মতো ব্রেক কষেছিল। লোকটা দুটো হাঁপাতে হাঁপাতে বলে, ভাই ভাই প্লিজ সাহায্য করুন, পুলিশ আসছে পেছনে। কয়েকটা মেয়েকে ওঠানোর চেষ্টায় ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। প্লিজ ভাই, এই রাস্তাটা পার করে দিন। মাহাতাব গাড়ির দরজাটা খুলে ভেতরে আসতে বলে তাদের। লোক দুটো ভেতরে ঢোকে, সামনে একজন আর পেছনে একজন। লোকগুলো মাহাতাবের সাথে কথা বলার তালে তালে হঠাৎই রুমাল দিয়ে মুখ চেপে ধরে। আচমকা এমন হওয়ায় নিজেকে ছাড়াতে পারেনি। আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে আসে মাহাতাবের। হঠাৎই দরজা খোলার শব্দে মাহাতাব বুঝতে পারল কেউ এসেছে। আগন্তুক ব্যক্তি একটা চেয়ারে টেনে মাহাতাবের সামনাসামনি বসলো। মাহাতাব সেটা বুঝতে পারল। কে আপনি? আমায় আটকে রেখেছেন কেন? কি চান, টাকা? আগন্তুক ব্যক্তি মাহাতাবের কথা শুনে শব্দ করে হেসে ফেলল। পাশ থেকে এক লোককে ইশারায় মাহাতাবের চোখের বাঁধন খুলে দিতে বলে। লোকটা রুদ্রের ইশারা পেয়ে মাহাতাবের চোখের বাঁধন খুলে দেয়। মাহাতাব চোখ মেলে তাকিয়ে রুদ্রকে নিজের সামনে দেখে চমকে ওঠে। সেই সাথে মনে ভয়ও ঢুকে যায়। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলে, তো মিস্টার মাহাতাব, কেমন লাগছে? নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা। মাহাতাব হাতের বাঁধন খোলার চেষ্টা করতে করতে রেগে বলে ওঠে, তাহলে তুই আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস? জাস্ট একবার আমি ছাড়া পাই, তোকে দেখে নেব। সেই সুযোগটা তুই পেলে তো দেখবি। মানে? মানে সিম্পল, তোর বাঁচার হায়াত শেষ। তোর কোনো শেষ ইচ্ছে আছে নাকি বলতো? তাহলে পূরণ করার চেষ্টা করব। আমায় ছেড়ে দে। এই চিন্তা মাথা থেকে বের কর। এটা কশ্চিন কালেও সম্ভব নয়। আচ্ছা, আন্টিকে কিভাবে মেরেছিলি? আমি মারিনি। তুই মারিসনি? হুম, সত্যি বললাম তো আমি মারিনি। বেশ। চোখের ইশারায় এক লোককে কিছু আনতে বলে। লোকটা রুদ্রের কথা মতো রুম থেকে বেরিয়ে মিনিট পাঁচেকের মধ্যে আবারও চলে আসে। হাতে তার আগুনে পুড়িয়ে আনা এক জ্বলন্ত রড। রডটা রুদ্রের হাতে ধরিয়ে দেয়। রুদ্র রডটার দিকে তাকিয়ে হেসে উঠল। রুদ্রের হাসি দেখে মাহাতাবের মনে ভয় ঢুকে যায়। তো তুতলিয়ে বলে ওঠে, কি করতে চাইছিস ওটা দিয়ে? কিছু না ইয়ার, জাস্ট তোর শরীরে একটু চেপে ধরবো আর কি, ট্রাস্ট মি, ব্যথা পাবি না। কথাটা বলে রুদ্র রডটা নিয়ে আগাতে থাকে মাহাতাবের দিকে। মাহাতাব বারবার প্রাণ বাঁচানোর জন্য হাতের বাঁধন খোলার চেষ্টা করছে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে। রুদ্র যত রড নিয়ে এগিয়ে আসছে ততই মাহাতাব ভয়ে শেষ হয়ে যাচ্ছে। রুদ্র রডটা মাহাতাবের পায়ের কাছে আনতেই মাহাতাব জোরে জোরে বলে ওঠে, প্লিজ রুদ্র, এমন করিস না। আন্টিকে কিভাবে মেরেছিস? আমি মারিনি। কথাটা বলার সাথে সাথেই রুদ্র গরম রডটা মাহাতাবের পায়ে চেপে ধরে। ব্যথায় আত্মচিৎকার করে ওঠে মাহাতাব। প্রাণ পাখিটা বুঝি বেরিয়ে যাবে মাহাতাবের। মাহাতাব চিৎকার দিয়ে বলে ওঠে, আমি মেরেছি, আমি মেরেছি। কিভাবে? আগে এটা সরা, আমি সব বলছি। রুদ্র রডটা সরিয়ে চেয়ারে বসে। মাহাতাব ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে থাকে। রুদ্র রেগে বলে ওঠে, তোর এইসব ড্রামা বন্ধ কর। বল কি করে মেরেছিস? সেদিন আমি সুহাসিনীদের বাসায় গিয়েছিলাম বিকালের দিকে। আমি জানতাম ওই সময় সুহাসিনীর বোন আর মা ছাড়া আর কেউই থাকবে না বাসায়। সুহাসিনী এক্সামের পর ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিল, আর তার বাবা ছিল অফিসে, আর তুই ছিলি নির্বাচনের কাজে ব্যস্ত। আর সুহাসিনীর মা আমায় 3 বছর আগে সেভাবে দেখেওনি, তাই সেদিনও চিনতে পারেননি যেদিন সুহাসিনীকে বাসায় পৌঁছে দিয়েছিলাম। সেদিন আমি তাদের বাসায় গিয়ে দরজায় কড়া নাড়তেই সুহাসিনীর মা দরজা খুলে দেয়। আমায় চিনতে না পেরে বলে, কে আপনি? আন্টি, আমি রুদ্রের ফ্রেন্ড। রুদ্র আমায় পাঠিয়েছে। ও আচ্ছা, কিন্তু কিসের জন্য?
রুদ্র বলল, সুভাষিনী ভাবির নাকি কিছু মেডিসিন লাগবে, সেটার জন্য পাঠিয়েছে। প্রেসক্রিপশনটা দিতে বলল। ও আচ্ছা, ভেতরে আসো, আমি নিয়ে আসছি। কথাটা বলে সুমনা বেগম শোভার ঘরে যায়। মেয়ে তার ঘুমে বিভোর। মেডিসিনের বাক্স খুলে প্রেসক্রিপশনটা পেল না। তারপর নিজের ঘরে গিয়ে খুঁজতে লাগলো। আচমকা হঠাৎই গলায় টান লাগতেই সুমনা বেগম যেন জানটা বেরিয়ে আসে। পেছন ঘুরে মাহাতাবকে দেখে। হাতে তার ছুরি, মুখে রয়েছে পশ্চাৎ হাসি। সুমনা বেগম গলা ধরে বিছানায় পড়ে যায়। মৃত্যু যে এত যন্ত্রণাদায়ক, ইস কি কষ্ট! চোখের সামনে ভেসে আসে স্বামীর সাথে কাটানোর 28টা বছরের কথা, সুহাসিনীর কথা। কদিন পর মেয়ে তার মা হবে। ছোট মেয়ে সুহাসিনী যে কলেজে, শেষে বাসায় এসে দেখবে তার মা আর নেই। তার সুখের সংসার ক্ষণিকের ব্যবধানে উলট পালট হয়ে গেল। মেয়ের স্বামী তো পাগল হয়ে যাবে। স্বামীকে রোজ সকালে ডেকে মসজিদে পাঠানো আর হবে না। দুই সন্তান দুটোকে আর নিজের হাতে আদর করতে পারবে না। বুকে জড়িয়ে ধরে মেয়ে দুটোকে ভালোবাসতে পারবে না। কথাগুলো মনে হতেই সুমনা বেগমের চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। চোখটা বন্ধ করতেই স্বামী সন্তানের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে ওঠে। স্বামীর সাথে শেষ বয়স পর্যন্ত পাশাপাশি থাকা হলো না। ইস, কি বেদনাদায়ক মুহূর্ত! মৃত্যু যে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নেওয়া কষ্টসাধ্য। নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। পৃথিবীর বুকে থাকা শেষ দিনটা অন্যরকম ভাবে হলেও তো পারত। কথাগুলো ভাবতেই হঠাৎ সারা শরীর ছেড়ে দিল সুমনা বেগম। মাহাতাব সুমনা বেগমকে বিছানায় শুইয়ে কাঁথা দিয়ে ঢেকে লাইটটা অফ করে দেয়। সিঁড়ি দিয়ে নিচে নামতেই সুভার ঘরের দিকে চোখ যায় মাহাতাবের। সুভা ঘুমাচ্ছে। সুভাকে মারার জন্য হাত উঁচু করতেই, কিছু একটা মনে করতেই আর পারল না। ড্রেসিং টেবিল থেকে তেলের বোতলটা এনে ফ্লোরে তেল ফেলে রাখলো। আর যাওয়ার পথে বেখেয়ালে হাত লেগে ফুলদানিটা পড়ে যায়। ফুলদানিটা তাড়াতাড়ি করে টেবিলের ওপরে রেখে বেরিয়ে যায় বাসা থেকে। কথাটা শোনার সাথে সাথেই রুদ্র রাগ সামলাতে না পেরে গরম রডটা আবারও চেপে ধরে মাহাতাবের গায়ে। এবার আর না পেরে পায়ে ধরে চেপে ধরে মাহাতাব। মাহাতাব ব্যথায় ছটফট করতে থাকে। রুদ্র কাঁধ থেকে সরিয়ে এবার হাতে চেপে ধরে। মাহাতাব চিৎকার দিয়ে ওঠে আর বারবার অনুনয় করে বলে, ছেড়ে দে রুদ্র, আর সহ্য করতে পারছি না। রুদ্র হিংস্র বাঘের মতো মাহাতাবের উপরে আগুন পোড়ানোর রড চেপে ধরে। মাহাতাবের আত্মচিৎকারে পুরো রুম কেঁপে ওঠে। তুই আন্টিকে মেরে ফেলেছিস, তার উপরে অসহায় মেয়েদেরকে সুযোগ নিয়ে তাদের পাচার করছিস। তোকে আজ আমি মেরেই ফেলবো। রুদ্রের লোক সামিউল দৌড়ে ছুটে আসে। রুদ্রকে থামানোর প্রয়াস চেষ্টা চালায়। রুদ্র এবার রডটা ফেলে দিয়ে এলো পাতাড়ি চল থাপ্পড় ঘুষি দিতে থাকে। মাহাতাব আধমরা হয়ে গেছে। রুদ্র থেমে যায়, হুংকার দিয়ে বলে ওঠে, কেরোসিন তেল আর ম্যাচকাঠি দাও। এক লোক কেরোসিন আর ম্যাচকাঠি এনে রুদ্রের হাতে ধরিয়ে দেয়। রুদ্র কেরোসিন তেল ঢেলে মাহাতাবের শরীরে ঢেলে দেয়। মাহাতাব ছোটার জন্য প্রাণপণে চেষ্টা চালায়। মৃত্যুর ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। রুদ্রের কাছে মিনতি করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সে আর কখনোই এই সব কাজ করবে না। তাকে যেন শেষবারের মতো ক্ষমা করা হয়। ম্যাচকাঠিতে আগুন ধরিয়ে সেটা মাহাতাবের ওপরে ফেলে দেয়। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে থাকে মাহাতাবের শরীর। চিৎকার দিয়ে বাঁচার জন্য আর্তনাদ করে ওঠে মাহাতাব। রুদ্র রুম থেকে বের হতে হতে বলে যায়, পুড়লে গোডাউনটায় যেন আগুন লাগিয়ে দেওয়া হয়, আর সবাই যেন বোঝে এটা শর্ট সার্কিট থেকে আকস্মিকভাবেই আগুন ধরেছে। কথাটা বলে চলে যায়। সুহাসিনী হোটেল থেকে বেরিয়ে শান্তার হোটেলে এসেছে, কিন্তু শান্তা নেই। ফোন দিচ্ছে, কিন্তু ফোনটা রিসিভ করছে না। প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল সুহাসিনী এসেছে এই হোটেলে। হঠাৎ অন্যমনস্ক হয়ে হাঁটার ফলে এক স্টাফের সাথে ধাক্কা খায় সুহাসিনী। কোনো রকমে পড়া থেকে সামলাতেই নিজেকে বাঁচিয়ে সরি বলে চলে আসতে নিলে কিছুটা দূরে থাকা রুদ্রের দিকে চোখ যায় সুহাসিনী। রুদ্র আসছে এই দিকটায়। রুদ্র পই পই করে বলে দিয়েছিল হোটেলের বাহিরে বের না হতে। এখন যদি রুদ্র তাকে দেখে ফেলে তাহলে নিশ্চয় খুব বকবে। রুদ্র যেন না দেখে, তাই তড়িঘড়ি করে আড়াল হয়ে যায় সে। রুদ্রের শরীর রাগে কাঁপছে। আশেপাশে না তাকিয়ে সোজা হেঁটে নিজের রুমে চলে যায়। রুদ্রকে হঠাৎই 102 নাম্বার রুমে যেতে দেখে
ভ্রুকুটি করে ফেলে সুহাসিনী। রুদ্র হঠাৎ ওই রুমটায় ঢুকলো কেন? কি করবে ওই রুমে? মনে হাজারো চিন্তার ভিড়। সব চিন্তা ভাবনা একপাশে রেখে হোটেল থেকে বেরিয়ে যায়। রুদ্র রুমে ঢুকে সোজা ওয়াশরুমে চলে যায়। মাথা পুরো হ্যাং হয়ে আছে। অনেক বড় কাজ বাকি কাল। এখন কিছুটা একা থাকা দরকার, তাই সুহাসিনীর কাছে না গিয়ে এই হোটেলে এসেছে। প্রায় ঘন্টাখানেক ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা চুল না মুছে সোজা বিছানায় গিয়ে ঘুম দেয়। মস্তিষ্ক কিছুটা শান্ত রাখার জন্য একটা ঘুম প্রয়োজন। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, রুদ্রের আসার কোনো নামগন্ধ নেই। রুদ্র যে বলেছিল রেডি হয়ে থাকার জন্য, কোথাও নিয়ে যাবে, তাহলে রুদ্র আসছে না কেন? আর ওই রুমে কে ছিল যে ওইভাবে রুমে ঢুকলো? রুদ্রের জন্য অপেক্ষা করতে করতে প্রায় রাত 9টা বেজে যায়, তবুও রুদ্র আসছে না। সুহাসিনী এক আশা আকাশ সম অভিমান নিয়ে শুয়ে পড়ে। একসময় গভীর ঘুমে তলিয়ে যায় সুহাসিনী, কিন্তু ঘুমটা আর ক্ষণক স্থায়ী হলো না। হঠাৎ কারোর স্পর্শে সুহাসিনীর ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে রুদ্র ডিপলি চুমু খাচ্ছে ঠোঁটে, সাথে ভেসে আসছে দুর্গন্ধ। দুর্গন্ধটা কিসের? রুদ্র ড্রিঙ্ক করেছে। দুর্গন্ধে সুহাসিনীর গাটা গলিয়ে আসলো। রুদ্রকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে তার মনের সুখে ঠোঁটের কাহাড়ে, কপালে, গালে চুমু খাচ্ছে। লোকটা তো নিজের হুঁশে নেই, এসব কি করছে? সুহাসিনী এবার 2 হাত দিয়ে নিজের মুখটা ঢেকে নিল, যেন রুদ্র চুমু খেতে না পারে। রুদ্র সুহাসিনীর এহেন কাজে ভুরু কুঁচকে বলে, সমস্যা কি তোমার? একটু আদরও কি করতে দিবে না? এতেও সমস্যা তোমার? আপনার মুখ দিয়ে ড্রিঙ্কসের দুর্গন্ধ ভেসে আসছে, আমার গাটা গুলিয়ে আসছে, তাতেই আমার বমি চলে আসছে। সরুন আমার উপর থেকে। রুদ্র বাঁ হাত মুখের সামনে এসে হা করে পরখ করে নেয়। সত্যি দুর্গন্ধ ভেসে আসছে। পরক্ষণেই আবারও মন বলে ওঠে, সি রুদ্র, তুই কাকে ভালোবাসলি আর কাকেই বিয়ে করলি, যে কিনা তোর সামান্য ড্রিঙ্কসের গন্ধ সহ্য করতে পারছে না? তাই বলে এইভাবে আমার ভালোবাসাটাকে রিজেক্ট করবে সুহাসিনী? ভালোবাসা পরে, আগে যান, ব্রাশ করে আসুন, তারপর আমার কাছে ঘেসবেন, তার আগে নয়। আচ্ছা, তার আগে আর একটা, কোনো একটা দুইটা নয়, আগে ব্রাশ করে আসুন। সি, কি দুর্গন্ধ, ওয়াক। রুদ্র ঢুলতে ঢুলতে ওয়াশরুমে যায়। হঠাৎ কি মনে করে যেন আজ ড্রিঙ্ক করে বসেছে সামিউলের সাথে। রুদ্র ঘুম থেকে উঠেই এই তো সামিউল পৌঁছে দিয়ে গেল হোটেল অবধি। দাঁত ব্রাশ করে ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা সুহাসিনীকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে দেয়। রুদ্র মতলব ভালো ঠেকছে না সুহার। যতই রুদ্রকে সে দূরে সরাতে চাইছে, ততই রুদ্র যেন সুহাসিনীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। সুহাসিনী পিঠ ঠেকে আসে রুদ্রের বুকে। হঠাৎই রুদ্র হাতটা কামিজের ভেতর দিয়ে পেট স্পর্শ করে। কেঁপে ওঠে সুহাসিনী। রুদ্রের হাত খপ করে ধরে বলে, কি করছেন রুদ্র? কেন? ভালোবাসছি। আই নিড ইউ সোহা। তোমার উষ্ণতা খানিক পেতে চাই, প্লিজ না করো না, একটু ভালোবাসো আমায়। রুদ্রের এহেন কথায় বুকের মধ্যে উথাল পাথাল শুরু হয়। আজ আর রুদ্রকে ফেরানো যাবে না। সুহাসিনী হাতটা সরিয়ে নেয় নিজের। রুদ্র সুহাসিনীকে চুপ থাকতে দেখে সম্মতি ভেবে ভালোবাসার চাদরে জড়িয়ে নেয়। আস্তে আস্তে মিলিত হয় দুটি হৃদয় দেহ। রাত যতই বাড়ছে, ততই ভালোবাসার প্রকাশ গভীর থেকে গভীরতর হচ্ছে। রুদ্র সুহাসিনীর কপালে চুমু খেয়ে বলে, কাল সকালে তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে জান। সকাল সকাল টিভি অন করতেই এমন একটা নিউজ দেখতে পারবে সুহাসিনী কল্পনাও করতে পারেনি। টিভিতে জলজল করে দেখা যাচ্ছে ব্রেকিং নিউজ, বিজনেসম্যান শাহরিয়ার মোবারকের মেয়ে জামাই মাহতাব শর্ট সার্কিটের মাধ্যমে ভয়াবহ আগুনে পুড়ে দগ্ধ হয়েছে। সেই সাথে মিস্টার শাহরিয়ার মোতাবেককেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি অসহায় মেয়েদের কাজ দেওয়ার নাম করে পাচার করে দিত। লেখাগুলো পড়েই থম মেরে বসে থাকে সুহাসিনী। ঘুমন্ত রুদ্রের দিকে একবার তাকায়। রাতে বলার কথা মনে পড়ে। রুদ্র বলেছিল সকালে সারপ্রাইজ আছে, তাহলে এই সেই সারপ্রাইজ। সোহা বেশ কিছুক্ষণ বসে থেকে রুদ্রের পাশে গিয়ে পিঠে হাত রেখে ডাকে, উঠুন, অনেক বেলা হলো তো। রুদ্র সোহার ডাক শুনে খানিক নড়ে চড়ে সোহাকে নিজের কাছে টেনে চোখটা বন্ধ রেখে বলে, ঘুমের ডিস্টার্ব করো না জান, আর একটু ঘুমাতে দাও। নিউজ দেখেছেন? তুমি দেখেছো তো, তাতেই আমার দেখা হয়ে গেছে। কথাটা বলেই সোহার গলায় মুখটা গুজে দেয়।
সোহা রুদ্রের থেকে সরে আসতে নিয়েও পারে না, বিরক্ত নিয়ে বলে, আপনি আমার কথা সিরিয়াসলি নেন না কেন বলেন তো? মাহাতাব কি সত্যি শর্ট সার্কিটে দগ্ধ হয়েছে, নাকি ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে? রুদ্র সোহা থেকে উঠে বসে চোখ ছোট ছোট করে বলে, আমি কিভাবে জানবো বলো? তুমি যেখানে আমিও তো সেখানে। আর নিউজে তো বলেই দিয়েছে অ্যাক্সিডেন্টালি শর্ট সার্কিটে মারা গেছে। তাহলে মাহাতাবের শ্বশুর যে মেয়ে পাচার করত, এটা মিডিয়ায় ছড়ালো কি করে? সত্য কি কখনো চাপা থাকে বলো? একদিন না একদিন বেরিয়ে আসেই। হলেও তো তাই, তাই না? আপনি যে তাহলে বললেন আমার জন্য সারপ্রাইজ আছে, তাহলে সেটা কি? রুদ্র সোহার গাল ধরে বলে, আরে বোকা মেয়ে, আমরা বাংলাদেশে ব্যাক করছি। মাহাতাব তো তার অপকর্মের শাস্তি পেল, এবার তো আমাদের ফিরে যেতে হবে। হুম, কবে যাব আমরা? আজ রাতেই ফ্লাইট, সেজন্য চলো আজ বাহিরে ঘুরতে যাই। কখন? এখনই যাই চলো। গোসল করেন নাই তো, এই অবস্থায় কি করে যাবেন? এখন বলছি তার মানে এই না যে এই অবস্থায় যাব। ফ্রেশ হয়ে রেডি হয়ে যাওয়ার কথা বুঝিয়েছি। এক লাইন বেশি বোঝো কেন তুমি, স্টুপিড। কথাটা বলে রুদ্র বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে যায়। পুলিশ শাহরিয়ার মোবারককে ধরে নিয়ে যাচ্ছে। শাহরিয়ারের মাথায় আসছে না কে মিডিয়াতে তার অপকর্মের কথা জানিয়েছে। মাহাতাব তো অ্যাক্সিডেন্টালি মারা গেছে, তাহলে কে দিল এই খবর? শান্তা পাগলের মতো করে ছুটে আসে তার বাবার কাছে। কাল সারাদিন খুঁজেও মাহাতাবকে সে পায়নি। আজ হঠাৎ ফেসবুকে ঢুকতেই নিউজটা তার চোখের সামনে আসে। শাহরিয়ার মেয়েকে দেখে আতঙ্কিত হয়। শান্তা শাহরিয়ারের কাছে আসতেই পুলিশ থামিয়ে দেয়। শান্তা বারবার শাহরিয়ারের কাছে আসতে চাইছে, চিৎকার করে বলছে, বাবা, তুমি সত্যি এইসব করেছো? তুমি মেয়ে পাচার করো? আমি তোমায় ভরসা করে কত অসহায় মেয়েদের তোমার কাছে পাঠিয়েছি যাতে করে তার ইনকাম করতে পারো, আর তুমি তাদের টাকার লোভে পাচার করে দিতে? সি, আই হেট ইউ। তুমি বাবা নামের কলঙ্ক। পুলিশ শাহরিয়ার মোবারককে নিয়ে চলে যায়। শান্তা নিচে বসে পড়ে। স্বামী তো চলেই গেল, আর বাবা, সে তো আজ থেকে বেঁচে থেকেও মৃত। চিৎকার করে কাঁদছে শান্তা। হঠাৎই ঘাড়ে কারোর হাতের স্পর্শ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে সুহাসিনী দাঁড়িয়ে আছে। তার থেকে কিছুটা দূরে রুদ্র। শান্তা সুহাসিনীকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। রুদ্রই নিয়ে এসেছে সুহাকে এখানে। রুদ্র সুহাদের দিকে এগিয়ে এসে বলে, মিসেস শান্তা, আপনাকে বলেছিলাম, আগেই বিলিভ করেননি। দেখলেন তো নিজের চোখে সবকিছু। শান্তা সুহাকে ছেড়ে দিয়ে বলে, তাই বলে একটা লোককে মেরে ফেলবেন? রুদ্র স্মিত হেসে বলে, পিপিলিকার তো পাখা গজায় মরবার জন্যই। নিজেকে শক্ত রাখবেন আর ভালো থাকবেন। কথাটা বলে সোহাকে নিয়ে রুদ্র চলে আসে। গাড়িতে ওঠার আগেই সামিউলকে একটা টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে বলে, সামিউল, টাকাটা দারোয়ান চাচাকে দিয়ে দিও। তিনি ছাড়া কিছুই পসিবল হতো না। তিনি অনেক হেল্প করেছেন। তিনি যদি ফাইল আর ভিডিওগুলো কালেক্ট করে না দিত, তাহলে খুবই বেগ পেতে হতো। সামিউল টাকা নিয়ে রুদ্রের সাথে বেশ কিছুক্ষণ কথোপকথন করে চলে যায়। রাত 8টা বাজে। এয়ারপোর্টে এসে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে সোহা, রুদ্র। বাংলাদেশের প্লেনের অ্যানাউন্সমেন্ট কানে আসতেই তারা লাগেজ নিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকে যায়। রাতটা নির্ঘুমে কাটিয়েছে রুদ্র। সুহাসিনী ঘুমে বিভোর প্লেনের মধ্যে। আজ শেষ রুদ্রের নির্ঘুম দিন কাটানোর দিন। কাল থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সোহা আর তার পরিবারকে নিয়ে। দীর্ঘ কয়েক ঘন্টার পর দুবাইয়ের প্লেন এসে বিডির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। রুদ্র আর সোহা প্লেন থেকে নেমে এয়ারপোর্টের বাহিরে আসতেই দেখে সুহাসিনী, রফিক সাহেব, অব্র, লুৎফর রহমান, রমিলা রহমান দাঁড়িয়ে অপেক্ষা করছে তাদের জন্য। সোহা সবাইকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে বাবাকে জাপটে ধরে। রফিক সাহেবও এতদিন পর মেয়েকে দেখতে পেয়ে যেন চোখের তৃষ্ণা মেটালো। সোহা বাবাকে ছেড়ে দিয়ে শুভাকে জড়িয়ে ধরে। রুদ্র সবার কাছে এগিয়ে এসে কুশল বিনিময় করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। সবাই রুদ্রদের বাসায় এসেছে। রুদ্র আর সুহাসিনী ফ্রেশ হয়ে নেয়। রমিলা রহমান ছেলে আর ছেলের বউয়ের পছন্দের সব খাবার রান্না করে। সোহা আর রুদ্র খাবার টেবিলে আসে। সোহা নিজের পছন্দ মতো খাবার টেবিলে দেখে হঠাৎ করেই মায়ের কথা মনে পড়ে গেল। কেউ যেন তার অবস্থা বুঝতে না পারে, তাই মাথা নিচু করে চুপচাপ খায়। রুদ্র সোহার দিকে তাকাতেই বুঝতে পারে
সবার অগোচরে সোহার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চোখের ইশারায় আশ্বস্ত করে। খাওয়া দাওয়া শেষে রুদ্র সবাই মাহাতাব ও শাহরিয়ার মোবারকের কথা বলে। তাদের অপকর্ম ও সোহার মাকে হত্যা করার ঘটনা আর শোভার অনাগত সব বাচ্চাকে অ্যাক্সিডেন্টালি মেরে ফেলার। শোভার ঘৃণা হচ্ছিল। মাহাতাবকে সে নিজের হাতে খুন করতে পারলে তৃপ্তি পেত। ওর জন্য বাচ্চা মা সব হারালো। রুদ্র তার চাচাকে ফোন করে ইন্সপেক্টর শরাফত উল্লাহ ও শামসুল আলমের বিরুদ্ধে স্টেপ নিতে বলে। রুদ্রের চাচা রুদ্রকে আশ্বস্ত করে কালকের মধ্যে তাদের বিরুদ্ধে স্টেপ নিবে। সকাল হতেই জানা গেল শরাফত উল্লাহকে সাসপেন্স করা হয়েছে, আর শামসুল হককে ছেলের অপকর্মে জড়িত থেকে তাকে লুকানোর জন্য জেলে নেওয়া হয়েছে। কথাটা কানে আসতেই তৃপ্তিতে শ্বাস নেয় সোহা আর শোভা। রমিলা রহমান এবার আর্জি জানায় সোহা আর রুদ্রের ধুমধামে বিয়ে দেওয়ার জন্য। কথাটা শুনে রুদ্র সরাসরি না করে দেয়। তার মতে তার একবার বিয়ে হয়ে গেছে, হোক সেটা সিম্পল ভাবে, আবার কেন ধুমধাম করে বিয়ে করবে। কথাটা শুনে অব্র রুদ্রকে খোঁচা মেরে বলে, এই রুদ্র, আমাকে এমন অফার করলে তো আমি শোভাকে দ্বিতীয়বার কোনো কেন, যতবারই বলতো ততবারই বিয়ে করতাম, তাহলে তুই কেন করবি না? রুদ্র সোহার দিকে তাকিয়ে বলে, দেখ ভাইয়া, আবার বিয়ে করে কি করব? আমাদের মধ্যে তো সব হয়ে গেছে, আজ বাদে কাল বাপ হব। কথাটা শুনতেই সুহাসিনীর কাশি চলে আসে। ভাগ্যিস বড়রা নেই, এই লোকটার মুখে কি কিছুই আটকায় না। অব্র অবাক হয়ে বলে, সব হয়ে গেছে তোদের মধ্যে? বাপও হতে যাচ্ছিস এত ফাস্ট তোরা? বাহ! এই সোহা, আমি সত্যি চাচা বা খালু হতে যাচ্ছি? সোহা পারছে না মাটি ফাঁক করে মাটির ভেতরে চলে যেতে। চোখের ইশারায় রুদ্রকে শাসায়, আজ রুমে আসুন, খালি বাপ হওয়ার শখ আমি মিটিয়ে দেব। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে সোহার পেছনে পেছনে চলে যায়। কি ব্যাপার, এত রাগ করে আসছো কেন? একটুখানি স্পর্শ করলে রাগী দৃষ্টি নিক্ষেপ করছো, আবার থেকে থেকে স্যাঁতস্যাঁত করে উঠছো। রুদ্রের কথাটা কর্ণকুহর হতেই সুহাসিনীর পেটের ওপর থেকে রুদ্রের হাতটা সরিয়ে শোয়া থেকে বসে উঠে হাতের আঙ্গুল রুদ্রের দিকে তাক করে বলে, একদম কাছে ঘেসবেন না বলে রাখলাম। লজ্জা নেই আপনার? আগে তো জানতাম আপনি রাগী টাইপের, এখন তো দেখছি সাথে লজ্জাহীন ছেলেও আপনি। রুদ্র বালিশে এক হাত মাথা ঠেকিয়ে উঁচু হয়ে বলে, আশ্চর্য, আমি কি মেয়ে যে আমার লজ্জা থাকবে? লজ্জা তো নারীদের ভূষণ, সেটা থাকবে তোমার, নট আমার। আপনি জানেন আপনার ওই কথার জন্য কত কিছু ফেস করতে হয়েছে আমায়? আপু তো ছাড়ছিলই না, বারবারই বলছিল, এই তুই কি সত্যি প্রেগনেন্ট? তোদের বিয়ে তো 1 মাসও হলো না, তাহলে সম্ভব কি করে? আরো কত কিছু। আমি তো কথার কথা বলছিলাম ওটা, তারা সেটাকে সিরিয়াসলি নিলে আমার কি দোষ বলো? আপনারই তো দোষ। আপনি কেন বলবেন আপনি বাবা হতে যাচ্ছেন? আচ্ছা মানলাম আমার দোষ, এবার তো কাছে ঘেঁষতে দাও। না, একবার যখন বলেছি তখন না মানে না। পাষাণ কেন তুমি? হ্যাঁ, দেখছো একটা হ্যান্ডসাম ছেলে যে তোমার হাজবেন্ড, সে তোমায় ভালোবাসতে চাইছে, আর তুমি প্রত্যেকবারের মতো শুধু রিজেক্ট করো। যাও, ঘেসবো না তোমার পাশে, বসবো না। ঠিক আছে? কথাটা বলে রাগ নিয়ে অন্য পাশে ঘুরে শুয়ে পড়ে রুদ্র। সুহাসিনী তপ্ত শ্বাস ফেলে রুদ্রকে আরো জ্বালানোর জন্য বলে ওঠে, আলহামদুলিল্লাহ। রুদ্র মাথা উঁচু করে একবার রাগী দৃষ্টি নিয়ে সোহার দিকে তাকিয়ে ফের চোখটা বন্ধ করে ফেলে। সোহা মৃদু হেসে নিজেও রুদ্রের থেকে দূরত্ব নিয়ে শুয়ে পড়ে। সুহাসিনী শুতেই রুদ্র জাপটে ধরে সোহাকে। সোহা জানতো রুদ্র এমনটাই করবে। সোহা কিছু বলার জন্য উদ্যত হলে রুদ্র বলে ওঠে, হুস, একদম কথা বলবা না। ভালোবাসতে নিষেধ করেছো, জড়িয়ে ধরতে নয় নিশ্চয়। সো কোনো কথা বলবো না, ঘুমাবো, আর তুমিও ঘুমাও। সুহাসিনী ওভাবেই ঘুমিয়ে পড়ে। সকালে চোখের ওপর রোদের আলো পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলে রুদ্র। কোনো রকমে চোখ খুলে বিছানা ছেড়ে উঠে জানালার পর্দাটা টেনে আবারও শুয়ে পড়ে। এদিকে সুহাসিনী রান্নাঘরে গিয়ে বোন আর শাশুড়ির হাতে হাতে কাজ করে উপরের রুমে এসে রুদ্রকে এখনো ঘুমাতে দেখে উম, মেজাজটা তুঙ্গে উঠে যায়। বড় আপা বড় বড় পা ফেলে রুদ্রের কাছে এসে পিঠে ধাক্কা দিয়ে বলে, আপনি এখনো ওঠেন নাই কেন? আপনার জন্য সবাই ডাইনিং টেবিলে অপেক্ষা করছে। নামাজ কালাম তো ছেড়েই দিয়েছেন, পড়ার সময় পান না। রুদ্র পাশ থেকে বালিশটা নিয়ে
কান ঢেকে বলে, উফ, সকাল সকাল কি শুরু করলা বলো তো। এই ভাঙা রেকর্ড বন্ধ করো, ঘুমের ডিস্টার্ব হচ্ছে। সুহাসিনী তেতে ওঠে, কোমরে হাত দিয়ে বলে, কি বললেন? আমার কথা এখন ভাঙা রেকর্ডের মতো মনে হচ্ছে? আমি আপনার ঘুমে ডিস্টার্ব করছি? তাহলে বেশ, করছি। আপনি ওঠা না অবধি আমি এভাবেই বলবো। উঠুন বলছি, উঠুন। আমি জেগে ঘুম থেকে উঠবো, এর বিনিময়ে কি পাবো? ঘুম থেকে উঠলে পাবেন না, কিন্তু ঘুম থেকে না উঠলে এর বিনিময়ে কিছু একটা পাবেন। কি পাবো বলো বলো শুনি। আমার হাতের মায়ের। এই সরো তো আমার রুম থেকে, আমার সামনে থেকে সরো। হু আর ইউ? আমার রুমে তোমার কি? একটা বিবাহিত ছেলের ঘরে আসতে লজ্জা করে না? সি। আমি কে? আমি কে? আপনি জানেন না আমি কে? ন্যাকামো করা বন্ধ করুন, আর সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসুন। আবার যদি ডাকার জন্য আমাকে উপরে আসতে হয়, তাহলে আপনার খবর আছে। যাচ্ছি তো। এত কথা শোনাও কেন? তোমার বোনকে দেখেছো? আমার ভাইয়ের বাদ্য বউ। ভাই যা বলে তাই শোনে। তোমার মতো না, ভাবির থেকে কিছু শিখতে পারলে শেখো। কথাটা বলে রুদ্র ওয়াশরুমে চলে যায়। সোহা রুদ্রের যাওয়ার পানে তাকিয়ে নিচে নেমে আসে। কিরে, রুদ্র আসলো না যে? বোনের কথায় সোহা স্মিত হেসে বলে, আসতেছেন উনি। আচ্ছা আপু, বাবা কি অফিসে চলে গেছে? হুম, এই তো কেবল বেরিয়ে গেল। বাবা আজ আসবেন না অফিস থেকে, সোজা বাসায় চলে যাবে। ও হাপু, হুমম বল। বলছি কি আমি একটু বাসায় যেতে চাইছি। আসার পর তে ও বাসায় যাওয়া হয়নি। আচ্ছা রুদ্রকে বলে যা। উনি তো যেতে দিবে না মনে হয়। কেন? রেগে আছে আমার উপর? কি করছিস যে রেগে আছে? ঘুম থেকে তুলেছি ডেকে তাই। আমি কথা বলবো নি। আর এই চাটা নিয়ে গিয়ে বাবা আর মাকে দিয়ে আয়। সুহা চাটা নিয়ে রমিলা রহমানের রুমের সামনে গিয়ে দরজায় কড়া নেড়ে বলে, আসবো মা। রমিলা রহমান খেয়ে শুয়েছিল। অস্থির লাগছিল সুহার কণ্ঠস্বর শুনে বলে, আরে আসো ভেতরে, অনুমতি নেওয়ার কি আছে। সুহা হেসে রমিলা রহমানকে চাটা দিয়ে সোফায় বসা লুৎফর রহমানকে চায়ের কাপ এগিয়ে দেয়। লুৎফর রহমান স্মিত হেসে চায়ের কাপটা নিয়ে বলে, সুহা মা তোমার রেজাল্ট দিবে কবে? এই তো বাবা, এ মাসের শেষের দিকে। এরপর তো ভার্সিটির জন্য অ্যাডমিশন। তা তুমি এখনই প্রিপারেশন নিচ্ছ না কেন? রুদ্রকে বলে দিচ্ছি কোচিং সেন্টারে ভর্তি করার জন্য। তোমার ইচ্ছে আছে কোন ভার্সিটিতে পড়ার? যাবিতে বাসা থেকে তো এটাই কাছে। হুমম গুড। আচ্ছা আমি আসি। কথাটা বলে লুৎফর রহমান চলে যায়। সুহা শাশুড়ির সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসে। ডাইনিং টেবিলে রুদ্রকে খেতে দেখে এগিয়ে যায়। রুদ্র সুহার উপস্থিতি টের পেয়েও তাকায় না। এক মনে খাবার খেতে থাকে। সুহা ইশারায় বোনকে কিছু একটা বোঝায়। সুভা গলা ঝেড়ে নিয়ে বলে, বলছিলাম কি রুদ্র, বিকেলে আমি আর সুহা একটু ও বাসায় যেতে চাইছি। সুহা তোমাকে ছাড়া যেতে চাইছে না, তুমি কি যেতে পারবা? সহসা মাথা উঁচু করে তাকায় রুদ্র সুহার পানে, এক পলক তাকিয়ে আবার খাবার খাওয়ায় মনোযোগ দেয়। কণ্ঠস্বরে গম্ভীরতা এনে বলে, ড্রাইভার নিয়ে চলে যান ভাবি, আপনি আর আপনার বোন। আমার সময় হবে না, কাজ আছে। কথাটা বলে খেয়ে চলে যায় রুদ্র। কি ব্যাপার, বাসায় আসোনি কেন? ভাবি তো চলে এসেছে। ফোন রিসিভ করতেই রুদ্রর এমন কথা শুনবে সুহাসিনী আগেই জানত। ফোনটা কান থেকে সামনে এনে বলে, মন চায়নি তাই যাইনি, সমস্যা কি? এখন ঘুমাবেন শান্তি মতো, কেউ ডিস্টার্ব করবে না। নিচে আসো। আমি এই রাতে নিচে গিয়ে কি করব? আমি আসতে বলছি তাই। আশ্চর্য, আপনি বললেই নিচে য। এই আপনি বাসার নিচে? হুমম। তাড়াতাড়ি আসবা। সুহাসিনী জানালার সামনে গিয়ে বাহিরে তাকিয়ে দেখে ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট রুদ্রকে বোঝা যাচ্ছে। চোখাচোখি হয় দুজনের। সুহাসিনী চোখ সরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিচে এসে রুদ্রর সামনে দাঁড়িয়ে বলে, এত রাতে এখানে কেন?
বউ নিতে এসেছি। আপনার বউ যাবে না, চলে যান। গাড়িতে উঠো। না, রাগাবা না, কিন্তু উঠো গাড়িতে। রাগ নিয়ে কথাটা বলে রুদ্র। সুহাসিনী গাড়িতে উঠতে উঠতে বলে, আশ্চর্য, রাগার কি হলো, উঠছি তো। রুদ্র নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে গাড়ি স্টার্ট দিয়ে বলে, দিনে এসে থাকবা, বারণ করব না, কিন্তু রাতে কোথাও গিয়ে থাকতে পারবা না আমি ছাড়া। নিজের বাড়িতে থাকতে পারবো না, এ কমন কথা। থাকতে না করিনি, দিনে থাকবা, রাতে আমার ঘুম হারাম করে ঘুমাতে পারবা না নিশ্চিন্তে অন্য কোথাও। যত্ত সব ফাউল কথা। আপনার ঘুম আমি কিভাবে হারাম করলাম? ওভাবেই, যেভাবে মন কেড়ে নিছিলা। আর কথা বলবা না, চুপ থাকবা, শরীর ভালো লাগছে না। কেন, কি হইছে? স্বামীর দিকে খেয়াল রাখলে তো জানতা। শুধু প্যারা আর না করতেই জানো, একটু তো ভালোবাসতে জানো না। কথায় কথায় ভালোবাসা ভালোবাসা, এটা ছাড়া আর কথা নেই। না নেই। এই ধরো জীবনের শেষ পর্যায়ে চলে গেলাম, তখনও বলবো ভালোবাসার কথা, বুঝছো? আপনার ভালোবাসা শুনতে শুনতে আমি জীবনের শেষ পর্যায়ে চলে যাব। বুড়ো হচ্ছি সুহা। কোথায় বুড়ো হচ্ছেন? দাড়ি তো এখনো পাকেনি। বাবা ডাক শুনব। তে শুনুন না, না করছে কে? তুমি তো না করতেছ, বারবার কাছে ঘেঁষতে দাও না। বাবা কি হতে দিবা না? ফাজিল লোক আবার ওসব কথা। এই গাড়ি থামান, নেমে যাব আমি। নামা লাগবে না, আমি ধাক্কা মেরে ফেলে দেই, আসো। হঠাৎ বাড়ির উল্টো রাস্তায় যেতে সুহা বলে উঠে, বাড়ির রাস্তা তো ওটা, তাহলে এদিকে কোথায় যাচ্ছেন? হানিমুন করতে যাচ্ছি আমি। তুমি মানে? হানিমুন মানে মধুচন্দ্রিমা করতে যাচ্ছি। আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ, বিয়ের পর থেকে সেভাবে সময় দিতে পারলাম না। তাই ভাবলাম একটু ঘুরে আসি আমরা। যাচ্ছি কোথায়? আমাদের বাগান বাড়ি। সুন্দর একটা সময় কাটাবো দুজনে নির্জন প্রহরে, বুঝছো? ওহ, রুমগুলো এত সুন্দর করে সাজানো কেন? রুদ্রর সুহার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, আরেকটা বিয়ে করেছি, সেই বউ নিয়ে এই রুমে রাত কাটাবো তাই। ফাজিল। আলমারিতে দেখো শাড়ি আছে, যাও পছন্দ মতো একটা পরে আসো। এই রাতে আবার শাড়ি? পারবো না, আমার ঘুম ধরছে, ঘুমাবো। শাড়ি পরার হলে কাল পরব। আপনিও ঘুমান। কথাটা বলে সুহা বিছানায় ঘুমিয়ে পড়ে। রুদ্রর ইচ্ছে করছে সুহাকে তুলে আছাড় দিতে। নিজের রাগকে যথাসম্ভব কন্ট্রোল করে ফোন নিয়ে বেকনিতে চলে গেল। সুহা মাথা উঁচু করে রুদ্রকে যেতে দেখে শোয়া থেকে উঠে বসল। রুদ্রর পেছনে পেছনে বেকনিতে গিয়ে বলে, এত রাগেন কেন কথায় কথায়? সেম প্রশ্ন আমারও, এত না না করো কেন আমার সব কথায়? আমি না করলে আপনি জোর করবেন, কই জোর তো করেন না। রুদ্র ফোর্স করতে জানে না, তাই করে না। ভালোবাসতে হলে জোরও থাকতে হয়। নিজেরটা নিজের আদায় করে নিতে হয়। আপনি ভালোবাসতে চাইলে তো আমি নাই করব, এটাই সিম্পল। মেয়েদের হ্যাঁ করতে নেই, তাহলে কেমন যেন দেখায় ব্যাপারটা। কোথায় লেখা আছে মেয়েদের হ্যাঁ করতে নেই অনুমতি চাইলে? কোথাও না, তবে আমি নাই করব, আপনি না কে হ্যাঁ ধরে নিবেন? ভেবে বলছো তো? না ভেবে সুহা কি কিছু বলে? কথাটা বলতেই রুদ্র সুহাকে পাজা কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। সুহার লজ্জা লাগে। রুদ্র সুহার চুলগুলো কানে গুজে দিয়ে বলে, ভালোবাসি তোমায় সুহাসিনী। হুমম জানি। তুমি তো একবারও বললে না ভালোবাসি রুদ্র তোমায়। সব মুখে কেন বলতে হবে, বুঝে নিন। ভালোবাসার মানুষটির মুখ থেকে শোনা এক জিনিস, আর বুঝে নেওয়া আরেক জিনিস। এখন যদি বলি ভালোবাসি না, তাহলে আর কি কিছুই না? ভালো না বাসলেও আমার সাথেই থাকতে হবে। একটু গর্ব বোধ করো আমার মতো ড্যাশিং ছেলে পেয়েছো বলে, যে তোমায় এত এত ভালোবাসে।
আপনিও একটু গর্ব বোধ করুন, আমার মতো সুন্দরী আপনার কপালে জুটেছে। আমার কপালটাই পুরা, এত সুন্দর বউ কেন জুটলো আমার কপালে হয়? তুমি টেরা হলেও তো পারতে, তাহলে আমি ব্যতীত কেউ তাকাতো না। এহহ তখন ঘুরেও তাকাতেন না আমার দিকে। জানা আছে। এখন চুপচাপ ঘুমান। কথাটা বলে সুহাসিনী ঘুরে শুতে নিলে রুদ্র সুহাসিনীকে নিজের দিকে ঘুরায়। পেটের উপর থেকে কামিজ সরাতে গেলে সুহাসিনী হাত চেপে বলে, মেডিসিন নেই রুদ্র। আই নিড বাচ্চা সুহা। জানি বিয়ের 2 মাস এখনো হয়নি, কিন্তু আমার বাচ্চা চাই। আমার পড়াশোনার কি হবে? বাচ্চা সামলাবো নাকি পড়াশোনা করব? বাচ্চা আমি সামলাবো, আর মা ভাবিও তো আছে। বাচ্চা নিলে অনেক পেইন সহ্য করতে হয়, আমি এখনই নিব না। আমার ভয় করে। বাচ্চার জন্য তৈরি নই আমি। আচ্ছা সমস্যা নাই। টেবিলের পাশে মেডিসিন রাখা আছে, খেয়ে আসো। সুহাসিনী বিছানা ছেড়ে উঠে মেডিসিন খেয়ে আসে। বিছানায় শুতেই রুদ্র নিজের বাহুডোরে সুহাকে আগলে নেয়। ভেসে যায় দুজনে অন্য জগতে। রেজাল্ট বের হইছে, জানাও নি কেন? আর এমন মনমরা হয়ে বসে আছো কেন? 490 এসেছে, খুশি হওনি? সুহাসিনী জানালার সামনে দাঁড়িয়েছিল। রুদ্রর কথা শুনে ঘাড় ঘুরিয়ে বলে, খুশি হব না কেন? হয়েছি। তাহলে জানাও নি কেন? জেনেছেনি তো। প্লাস আসলে না হয় মাইক লাগিয়ে জানাতাম। মুড অফ। উহু। তাহলে পড়ালেখা করব না আর আমি? রুদ্র অবাক হয়। ওমা কেন? সামনে তো অ্যাডমিশন টেস্ট দিবা, তাহলে পড়বা না কেন? মন উঠে গেছে পড়ালেখা থেকে। সংসার করব, বাচ্চা পালব। এত পড়ালেখা দিয়ে কি হবে? জব তো আর করব না। তুমি জব করতে চাইলে করবে না, নেই আমার থেকে। উহু, জব করব না, পড়ালেখাও করব না। সংসার করব। সংসার তো করছই। এমন ছন্নছাড়া সংসার করব না। আপু বাচ্চা নিতে বলছে, আপনি নাকি বলছেন আমি বাচ্চা নিতে ভয় পাই? আমার কি খেয়ে দে কাজ নেই এসব বলবো? বাচ্চা চাই। বয়স হয়নি তোমার বাচ্চা নেওয়ার। সেদিন যে বললেন বাচ্চা চাই। এমনি বলছিলাম। এখনো রাগ করে আছেন? না, রাগ করব কেন? তাহলে কাছে আসেন না কেন আজ আর? ভালোও তো বাসেন না। পুরনো হয়ে গেছি তাই। অফিসে কাজের প্রেসার, তাই সময় দিতে পারছি না। আচ্ছা ফ্রেশ হয়ে আসুন, খাবার বাড়ছি। রুদ্র হুম বলে ওয়াশরুমে চলে যায়। সুহাসিনী গায়ের ওড়নাটা ভালো করে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে আসতেই দেখে সুহার শাশুড়ি বসে আছে। সুহা এগিয়ে যায়। মা, আপনি এখনো এখানে বসে আছেন? ঘুমাবেন না? হ্যাঁ, কেবলই যেতে নিচ্ছিলাম, দুজনে খেয়ে দেয়, খাবার ফ্রিজে রেখে দিও। আচ্ছা মা। রমিলা রহমান চলে গেলে সুহা রুদ্রর জন্য খাবার বেড়ে চেয়ারে বসে অপেক্ষা করে। রুদ্র গোসল করে, ট্রাউজার আর একটা টি শার্ট পরে নিচে নামে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। রুদ্র এসে চেয়ার টেনে বসলে সুহা বসা থেকে উঠে ওড়নার এক প্রান্ত নিয়ে চুল মুছতে মুছতে বলে, গোসল সেরে যে চুল মুছতে হয় এটা জানেন না? সর্দি লেগে যাবে তো। লাগবে না। কথাটা বলে রুদ্র ভাত খেতে আরম্ভ করে। সুহা রুদ্রর দিকে তাকিয়ে থাকে। লোকটা খাচ্ছে, অথচ লোকটার জন্য সে না খেয়ে বসে আছে। রাগ হলো সুহাসিনীর। সুহাসিনী না খেয়ে খাবার ফ্রিজে রাখতে গেলে রুদ্র পানির গ্লাস থেকে পানি খেয়ে বলে, চুপচাপ খাবার খেয়ে দেন, খাবার ফ্রিজে রাখবা। সুহাসিনী রুদ্রর দিকে তাকিয়ে বলে, খিদে নেই। সেটা শুনতে চাইনি, বলেছি খেতে মানে খাবে। আপনি খান আপনার মতো, আমার খাওয়ার চিন্তা করতে হবে না। চিন্তা অবশ্যই করতে হবে। এদিকে আসো। সুহাসিনী আসে না। রুদ্র ফের বলে, এদিকে আসতে বলেছি তো, আসছো না কেন? কেন, কি করবেন? মাইর দিব।
আসতে বলছি আসো। সুহাসিনী রুদ্রর পাশে যেতেই রুদ্র বলে উঠে, বসো। সুহাসিনী চেয়ার টেনে বসে। রুদ্র ভাতের নলা নিয়ে সুহাসিনীর মুখের সামনে তুলে ধরে। সুহাসিনী তাকায়, রুদ্র ইশারায় খেতে বলে। সুহাসিনী চুপচাপ খায়। আমার জন্য কখনো ওয়েট করবা না, খেয়ে নিবা। খিদে চেপে রেখে নিজের শরীরকে কষ্ট দেওয়া এসব কিন্তু আমার ভালো লাগে না। নেক্সট টাইম অপেক্ষা করবা না, খেয়ে নিবা। সুহাসিনী ভাত চিবাতে চিবাতে বলে, আপনি জানেন না স্বামী স্ত্রী একসাথে ভাত খেতে বসলে মিল মহব্বত বাড়ে। আমাদের কি মিল মহব্বত কম নাকি? কমই তো, এই যে কেমন জানি হয়ে যাচ্ছেন দিনকে দিন। কেমন হয়ে যাচ্ছি? আগের মতো ভালোবাসেন না। কে বলছে ভালোবাসি না? কাউকে বলতে হয় না। আপনার আচরণ দ্বারা বুঝে নিয়েছি। সেদিন বাগান বাড়ি থেকে ফেরার পর আপনি কেমন যেন পাল্টে গেছেন, ঠিক মতো কথা বলেন না, সময় দেন না। কাজের ব্যস্ততা প্রচুর সুহা, তাই ঠিকমতো সময় দিতে পারছি না। আর তোমার তো বোর হওয়ার কথা না। ভাবি, মা তো আছে। আপনি যা দিতে পারবেন তারা কি তা দিতে পারবে বলেন? কি দিতে পারি? বাচ্চা। রুদ্র প্লেটে হাত ধুতে ধুতে বলে। আবার বাচ্চা? বাচ্চার ভূত উঠালো কে তোমায়? কেউ না। ভীষণ মা হতে ইচ্ছে করছে। মা ডাক শুনতে ইচ্ছে করছে। কারো নরম তুলতুলে হাত স্পর্শ করতে ইচ্ছে করছে। আগে পড়াশোনা শেষ করো। আমার পড়াশোনা শেষ তো। ভার্সিটি পড়বে কে আমি? ধুর, আর পড়ব না। যা জ্ঞান আছে তাতে ছেলে মেয়েকে সুন্দরভাবে 1 2 অ আ ক খ পড়াতে পারবো। আচ্ছা, খাবার ফ্রিজে রেখে আসো। তারপর ভেবে দেখছি। ভাবাভাবির কি আছে, বাচ্চা নিব মানে নিব। আচ্ছা দিব বাচ্চা। কিভাবে? তুমি যেভাবে চাও সেভাবে। সুহাসিনী আর জবাব না দিয়ে খাবার ফ্রিজে রেখে দিয়ে রুদ্রর পেছনে পেছনে রুমে চলে আসে। রুমের লাইট বন্ধ করে রুদ্রর বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে। রুদ্র সুহাসিনীর চুলের ভাঁজে হাত ডুবায়। সুহাসিনী রুদ্রর বুকের উপর হাতের আঙুল দিয়ে আঁকিবুকি দাগ কাটে। রুদ্র সুহার হাত ধরে বলে, আজ এত নিজ থেকে কাছে আসতে চাইছো যে? নিজ থেকে ভালোবাসতে চাইলেও কি বারণ নাকি? তা নয় তবে। তবে কি? বউ নিজ থেকে কাছে আসতে চাইলে কি কোনো পুরুষ আর নিজেকে কন্ট্রোল করতে পারে? সুহাসিনী হাসে। রুদ্র সুহাসিনীর হাতের ভাঁজে নিজের হাত মুঠোবন্দি করে নিজের ভর সুহাসিনীর উপর ছেড়ে দেয়। সুহাসিনী চোখ বন্ধ করে ফেলে। কি ব্যাপার বৌমা, তুমি নাকি আর পড়ালেখা করবে না? সুহাসিনী খাবার বেড়ে দেওয়ার সময় লুৎফর রহমান কথাটা বলে উঠে। সুহাসিনী রুদ্রর দিকে একবার তাকিয়ে বলে, না বাবা, আর পড়তে চাই না। কিন্তু কেন মা? এমনি বাবা। রুদ্র কিছু বলছে। না না, উনি কি বলবেন? উনি কিছু বলেনি। আমি নিজে থেকেই আর পড়তে চাই না। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো। সুভাষিনী সুহার দিকে আর চোখে তাকায়। সবাই খাওয়া দাওয়া করে চলে গেলে সুভাষিনী সুহাকে বলে, কি ব্যাপার, পড়াশোনা আর করবি না কেন? উফ আপু, বেবি নিলে কি আর পড়াশোনা হয় নাকি? সুভা অবাক হয়ে বলে, তোরা কি বেবি নেওয়ার প্ল্যান করছিস? সুহাসিনী হেসে উপর নিচ মাথা ঝাঁকায়। সুভা সুহার হাত টেনে বলে, সত্যি বেবি নিতে চাইছিস? হুমম, তোর তো তেমন বয়স হয়নি। তাতে কি আপু? অনেক প্রবলেম ফেস করতে হয়। আমাকে দেখেছিস তো। তুই তো পেইন সহ্য করতে পারিস না। তুমিই তো বলছো না হলে সব সহ্য হয়ে যায়। আমিও পারবো সহ্য করতে। আর তুমি মা, রুদ্র আছো না? সে না হয় আমরা আছি। তাই বলে এত তাড়াতাড়ি কেন? আপু, রুদ্রর খুব বেবি পছন্দ। আমার কাছে চেয়েছিল বেবি, আমি না করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে বেবি হলে মন্দ হবে না। ভেবে চিনতে নে সুহা।
আমার ভাবা শেষ, আমাদের বেবি নেওয়া উচিত। কথাটা বলে সুহা উপরে চলে যায়। শুভা সুহার যাওয়ার পানে তাকিয়ে থাকে। তার বেবিটা বেঁচে থাকলে এতদিনে হয়তো তার কোলে থাকত। এই শুনুন, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। রুদ্র অফিসে যাবার জন্য রেডি হচ্ছিল। সুহাসিনীর কথা শুনে পেছনে ফিরে বিছানায় বসে থাকা সুহাসিনীর দিকে তাকায়। ভ্রু কুঁচকে বলে, আজ কোনো স্পেশাল ডে নাকি যে তাড়াতাড়ি ফিরব? না। তাহলে এমনি তাড়াতাড়ি ফিরবেন? আচ্ছা, চেষ্টা করব। হুমম। আসি তাহলে। রুদ্র রুম থেকে বের হতে নিলে সুহাসিনী বিছানা থেকে উঠে বলে, এই দাঁড়ান দাঁড়ান। রুদ্র পেছনে ঘুরে বলে, কি? আপনি জানেন না অফিসে যাবার আগে বউয়ের কপালে চুমু খেয়ে যেতে হয়? রুদ্র স্মিত হাসে। সুহাসিনীকে টেনে নিজের কাছে আনে। কপালে চুমু না দিয়ে সুহার ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। সুহা কেঁপে উঠে। রুদ্র সুহাকে ছেড়ে দিয়ে বলে, এবার আসি বউ। সুহাসিনী রাগী দৃষ্টি নিয়ে রুদ্রর দিকে তাকায়। রুদ্র হেসে চলে যায়। সুহাসিনী আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে। বিয়ের 5 মাস পেরিয়ে গেল, অথচ লোকটার উপর তার ভালোবাসা এক বিন্দুও কমেনি, বরং দিনকে দিন বেড়েই চলে। কয়েকদিন আগে নীলার বিয়ে হলো রাতুল ভাইয়ের সাথে। মানুষ ভালোবাসার মানুষকে নিজের করে পেলে তার চাইতে সৌভাগ্যবতী আর কেউ থাকে না। এই সুহা রুদ্র যে চলে গেল বলিসনি তুই? আয়নার সামনে থেকে সরে দরজার কাছে গিয়ে শুভাকে বলে, না আপু, বলিনি। আচ্ছা, আমি নিচে যাচ্ছি। হুম। শুভা চলে গেলে সুহা বেকনিতে গিয়ে চেয়ারে বসে পড়ে। কয়েকদিন হলো সে জানতে পেরেছে সে প্রেগন্যান্ট। রুদ্রর ব্যস্ততার জন্য রুদ্রকে বলা হয়ে ওঠেনি। আজ খানিকটা সারপ্রাইজ দিয়ে বিষয়টা সে জানাবে রুদ্রকে। রুদ্র নিশ্চয়ই খুশিতে আত্মহারা হয়ে যাবে। দুপুর গড়িয়ে বিকেল, সুহা আর শুভা মিলে হালকা পাতলা রান্না বান্না করে। রমিলা রহমান তার ভাইয়ের বাসায় গিয়েছে। শুভা সুহার দিকে তাকিয়ে বলে, সুহা তুই এবার গিয়ে তৈরি হয়ে নে, বাকিটা আমি সামলে নিব। রুদ্র চলে আসলো বলে সুহা মাথা নাড়িয়ে চলে যায়। রুমে এসে বাসন্তী কালারের একটা শাড়ি বের করে সেটা পরে নেয়। মুখে হালকা মেকআপ করে, চুলগুলো হাত খোপা করে নেয়। এর মধ্যে রুদ্র ক্লান্ত শরীর নিয়ে রুমের দরজায় কড়া নাড়ে। সুহা দরজা খুলে দেয়। সুহাকে শাড়ি প্লাস সাজতেন দেখে ভ্রুকুটি করে রুদ্র। সুহা হেসে বলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। রুদ্রকে কিছু বলার সুযোগ না দিয়েই সুহা নিচে চলে যায়। রুদ্র মাথা না ঘামিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে সুহা ট্রেতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র ভেজা কাপড় বেকনিতে মেলে দিয়ে ফোনটা হাতে নিয়ে ফোনের দিকে চেয়েই কফির মগটা তুলে নেয়। সাথে সাথে সুহার মুখটা চুপসে যায়। রুদ্র কফির মগে চুমুক দিয়ে বলে, এত সাজছ কেন? আজ কি আমার তো কোনো ডে মনে পড়ছে না। সুহা প্রেগন্যাসির কিটটা কফির মগের পাশে না রেখে পেছনে রেখেছিল। রুদ্রর চোখ ফোনের দিকে থাকায় সেটা নজরে আসেনি। এখন নিজেকে নিজের চর মারতে ইচ্ছে করছে সুহার। এমনি সেজেছি আমি। ওহ, তা কি জন্য এত তাড়াতাড়ি আসতে বললা? এমনি আমি কি আপনাকে বলতে পারি না একটু তাড়াতাড়ি আসার জন্য? হুমম বলতেই পারো, কিন্তু এত চটে আছো কেন? কি হইছে? আচ্ছা দেখেন তো আমার মধ্যে কোনো পরিবর্তন এসেছে নাকি? রুদ্র ফোন থেকে চোখ সরিয়ে সুহার দিকে তাকিয়ে বলে, হুমম এসেছে। সুহা উৎফুল্ল নিয়ে বলে, কি পরিবর্তন? এই যে শাড়ি পরছো, সেজেছ, আগে কামিজ পরেছিলা। সুহাসিনী শব্দ করে ট্রিতাটি টেবিলে রাখে। রুদ্রর হাত থেকে ফোনটা নিয়ে বলে, ধুর ছাতার মাথা। তখন থেকে কি দেখছেন ফোনের মধ্যে? সামনে সুন্দরী বউ দাঁড়িয়ে আছে, তাকে দেখেন। রুদ্র সুহার দিকে নজর দেয়। হুমম এই যে দেখছি তোমায়।
আশেপাশে ও দেখেন। আশ্চর্য, তুমি বললা বউ দেখতে, এখন বউ দেখছি, এখন আবার বলছো আশেপাশে দেখতে। আশেপাশেই দেখেন। আচ্ছা দেখতেছি। কথাটা বলে রুদ্র আশেপাশে তাকায়। হঠাৎ ট্রে এর মধ্যে থাকা কিছুর দিকে চোখ আটকে যায়। ট্রে থেকে চোখ সরিয়ে সুহার দিকে তাকায়। সুহা চোখের ইশারায় সেটা তুলতে বলে। রুদ্র প্রেগন্যান্সির কিটটা তুলে দেখা দুটো দাগ। রুদ্র কিটটা সুহার পানে ধরে বলে, সত্যি। সুহা মাথা উপর নিচ করে জানায় হুমম। রুদ্র কি বলবে বুঝতে পারছে না। কিটটা টেবিলের উপর রেখে বলে, মাস? 1.5 মাস। আগে জানাওনি কেন? সুহা অভিমান নিয়ে বলে, জানাবো কিভাবে? আপনার ব্যস্ততা কি কমেছিল বলার মতো সুযোগ কি ছিল? পেটে একটু হাত দেই। সুহাসিনী ভ্রুকুটি করে বলে, পেটে হাত দিয়ে কি করবেন? রুদ্র সুহার কথাকে গুরুত্ব না দিয়ে সুহার হাত টেনে সোফায় বসায়। পেটের উপর থেকে শাড়ি খানিকটা সরিয়ে কান পেতে দেয়। সুহা রুদ্রর মাথায় হাত দিয়ে বলে, আরে এখন কান পেতে কি হবে? ওর কি হাত পা হইছে নাকি? তুমি বুঝবা না, চুপ থাকো। ফিল করছি বাবা হবার অনুভূতিটা। যেদিন ভাবির প্রেগন্যান্সির কথা শুনেছিলাম সেদিন খুব ভাবির আর ভাইয়ের জায়গায় তোমায় আর আমায় কল্পনা করেছিলাম। বাবার হবার খবরটা এত সুন্দর কেন সুহা? জানি না তো। আচ্ছা আপনি খুশি তো? অনেক। তাহলে বাবা হচ্ছেন, মিষ্টি খাওয়াবেন না? মিষ্টি খেতে ইচ্ছে করছে। আমি এখনই নিয়ে আসছি। থাক, এখন যেতে হবে না। আগে আমার পাশে একটু বসুন তো। রুদ্র সুহার পাশে বসে। সুহা রুদ্রর কাঁধে মাথা এলে দেয়। চোখ বন্ধ করে বলে, আমার খুব গান শুনতে ইচ্ছে করছে, শোনাবেন? আমার গলায়? হুমম। আমার গলার সুর তো ভালো না সুহা। যেমনই হোক শুনান না। আচ্ছা গিটারটা নিয়ে আসছি ভাইয়ার রুম থেকে, তুমি বেকনিতে গিয়ে বসো। রুদ্র তার ভাইয়ের রুম থেকে গিটারটা নিয়ে নিজের রুমের বেকনিতে আসে। সুহাসিনী বসে আছে চেয়ারে। রুদ্র গিয়ে সুহার পাশে বসে সুহা মাথা এলে দেয় রুদ্রর কাঁধে। রুদ্র সুহার মাথায় চুমু খেয়ে গিটারে সুর তুলে। কিছুক্ষণ বাদে গেয়ে উঠে, রোজ সকালে তোর মায়াবী ছবি, চোখে ভাসে তোর মিষ্টি হাসি, বেলি গাথা তোর চুলের বেনি, মায়াপূর্ণ তোর চোখের চাহনি। রোজ সকালে তোর মায়াবী ছবি, চোখে ভাসে তোর মিষ্টি হাসি, বেলি গাথা তোর চুলের বেনি, মায়াপূর্ণ তোর চোখের চাহনি। ভালোবাসি তোকে সুহাসিনী, ভালোবাসি শুধু তোকেই, ভালোবাসি তোকে সুহাসিনী, ভালোবাসি শুধু তোকেই, ভালোবাসি তোকে সুহাসিনী। তোর জন্য এই ভালোবাসা অসীম, অসীম আমার এই লেখা গান। প্রতিটি ছন্দে তোর রূপের আলোড়ন। তোর জন্য এই ভালোবাসা অসীম, অসীম আমার এই লেখা গান। প্রতিটি ছন্দে তোর রূপের আলোড়ন। তাতেই হারিয়েছি আমার এই প্রাণ, তাতেই হারিয়েছি আমার এই প্রাণ। সাদা কালো রঙের সাদামাটা ক্যানভাসে এঁকেছি তোর রঙিন ছবি, সেই ছবিখানা আজও ঝুলে আছে। সাদা কালো রঙের সাদামাটা ক্যানভাসে এঁকেছি তোর রঙিন ছবি, সেই ছবিখানা আজও ঝুলে আছে আমার এই হৃদয়ের ক্যানভাসে, আমার এই হৃদয়ের ক্যানভাসে। রোজ সকালে তোর মায়াবী ছবি, চোখে ভাসে তোর মিষ্টি হাসি, বেলি গাথা তোর চুলের বেনি, মায়াপূর্ণ তোর চোখের চাহনি। ভালোবাসি তোকে সুহাসিনী, ভালোবাসি শুধু তোকেই। গানটার প্রতিটা লাইন সুহাসিনীর শরীরকে কাঁপিয়ে তুলছিল। গানটা কি তার জন্যই লিখা হয়েছিল? রুদ্রর দিকে তাকিয়ে বলে, আর গান পেলেন না গাওয়ার জন্য? রুদ্র সুহাসিনীর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, উহু, আর গান পেলাম না। শ্রেষ্ঠ মুহূর্তে প্রিয়তমার জন্য এই গানই মনে পড়ল। আপনার কণ্ঠ তো খুব একটা বাজে না। তাহলে বলছো গান শোনানোর মতো এবিলিটি আছে আমার? হুমম।
রোজ গান শোনাবেন আমায়। আচ্ছা, বাবুকে গানের স্কুলে ভর্তি করাই দিব। কেন? আমরা বৃদ্ধ হলে আমাদের বাবু গান গাইবে আর আমরা এভাবে বসে কাঁধে মাথা হাতে হাত রেখে সেই গান শুনব। যদি বৃদ্ধ হবার আগেই মরে যায় তখন? সহসা সুহা রুদ্রর কাঁধ থেকে নিজের মাথা সরাল। রুদ্রর পানে চেয়ে রাগী দৃষ্টি নিয়ে বলে, এরকম একটা সুন্দর মুহূর্তে এসব অলক্ষণে কথা না বললেই কি হচ্ছিল না? এসব নেগেটিভ কথা বলেন কিসের জন্য? পজিটিভ চিন্তা রাখুন মাথায়। আরে আমি তো এমনি কথার কথা বললাম। ছেলে মেয়ের বিয়ে দিব। তুমি আমি একসাথে বৃদ্ধ হব, তুমি পান চিবায় দিবা, আমি খাব। নাতি নাতনির সাথে খেলাধুলা করব। আর সময় পেলে তোমায় নিয়ে কোনো বটগাছের ছায়াতলে বসে এই দিনগুলোর কথা স্মরণ করব। হুমম তখন আমাদের দেখতে কেমন দেখাবে ইমাজিন করুন জাস্ট। নুয়ে যাওয়া শরীর, জবুথবু চামড়া, কুঁচকে যাওয়া চোখ। আর সেই কুঁচকে যাওয়া চোখের দিকে তাকিয়ে জুবথুবে চামড়া যুগল হাতে হাত রেখে সেদিন ও ঠিক এভাবেই বলবো, ভালোবাসি তোকে সুহাসিনী। ভালোবাসি শুধু তোকেই। সুহাসিনী খিলখিল করে হেসে উঠল। রুদ্র সেই হাসির পানে চেয়ে রইল। রোজ সকালে এই মায়াবী মেয়ের মায়াবী হাসি দেখেই তার দিন শুরু হয় আর দিন শেষ হয়। মৃত্যুটাও যেন প্রেয়সীর হাস্যজল মুখটা দেখেই হয়। অনেকটা পথ চলা এখনো বাকি। সেই পথগুলো যেন তাদের এভাবে হাসিখুশিতেই কেটে যায়। সমাপ্ত।